ঠিক আছে, সমস্যা নেই। এমনি ব্যাকএন্ডটা এখানে নাই, অ্যাক্সেস নেই, ব্যাকএন্ডের এখানে অ্যাক্সেস নেই, মানে যে জিমেলে করছেন এই জিমেলটা এখানে লগ ইন করলে পাবেন। হ্যাঁ, তাহলে পাবেন। হ্যাঁ, ওয়াইফাই। আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে দিলে তখন দিব। হ্যাঁ, এখন আমি একটু আরো কিছু জিনিস এখানে বোঝানো আছে, তো পুরোটা কমপ্লিট হয়নি। প্রিভিয়াস ক্লাসে তো আমরা শুধু অল্প একটু দেখছি। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা প্রিভিয়াস ক্লাসে মেইনলি হচ্ছে বেসিক এসইও, এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ভিডিও অ্যাড করা, ছবি অ্যাড করা, তারপরে অফ পেজ এসইও, অন পেজ এসইও এগুলো দেখা হয়েছে। তারপর পরবর্তীতে আমরা এটাকে কিভাবে অ্যালাইন করতে পারি, তারপর হেডিং, সাব হেডিং এগুলো দেখানো হয়েছে। এখন হচ্ছে আমার যদি পুরো আর্টিকেলটা এটা কমপ্লিট হয়ে যায়, দেন পাবলিশ করার আগে এখানে আরো কিছু নিয়ম কানুন আছে বা আরো কিছু প্রসেস আছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হয়। ফার্স্ট অফ অল, এখানে যদি আমি এই পাশে চলে আসি, তো কোন পাশে হয়? লেফট, লেফট হবে না? রাইট হবে। আচ্ছা, সো রাইট পাশে যদি দেখি, তাহলে এখান থেকে দেখবেন অনেকগুলো অপশন পাবো। একটা হচ্ছে পোস্ট সেটিং, যেটা আমাদের একটা লেভেল আছে, পাবলিশড অন, তারপর হচ্ছে পার্মালিঙ্ক, লোকেশন, অপশন, এগুলোই। এখন লেভেলটা কি? লেভেলটা হচ্ছে মেইনলি আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ করতে পারেন। আমরা অনেকগুলো ওয়েবসাইটে গেলে দেখি না, স্পোর্টস ক্যাটাগরি, তারপর হচ্ছে ইসলামিক ক্যাটাগরি। আপনি ক্যাটাগরির মধ্যে প্রেস করলে তাহলে ওই ক্যাটাগরি রিলেটেড যতগুলো আর্টিকেল আছে সবগুলো চলে আসে। তো আমরা এখানে এরকমটা করতে পারি। এখন এখানে যদি দেখি, তাহলে এটা হচ্ছে যেহেতু একটা হেলথ রিলেটেড, তাহলে আমি এটা হেলথের একটা লেভেল বানাতে পারি। এখন যেহেতু আমার লেভেল তো আগে থেকে বানানোই না হলে এখানে থাকতো, তাহলে আমি এখান থেকে হেলথ লিখে দিলাম। হেলথ লিখে দেওয়ার পর এটা এখন এখানে লেভেল থেকে, ওকে। এর পরবর্তীতে এখন এটা হেলথ লেভেলে চলে আসবে, এবং আমি এর পরবর্তী সামনে যেগুলো আর্টিকেল পাবলিশ করবো এখানে আমাকে হেলথ সাজেস্ট করবে। যদি আমি দিতে চাই এখান থেকে দিতে পারবো। তো লেভেলটা শেষ। এর পরবর্তী হচ্ছে পাবলিশন। এখন এখান থেকে হচ্ছে পাবলিশ ডেট অ্যান্ড টাইমটা কিন্তু আমরা আবার ম্যানুয়ালি দিতে পারি, যেটা আমরা শিডিউল করে রাখা বলি। যদি চাই যে আমি এটা শিডিউল করে রাখবো, তাহলে এটা রাখতে পারি। কারণ অনেকেই কি করে, যাদের ডেইলি বেসিসে আর্টিকেল লাগে, যেমন প্রথম আলোরা কিন্তু ডেইলি বেসিসে আর্টিকেল লাগে, তাদের যেহেতু পত্রিকা করতে হয়। সো যে আমি ডেইলি বেসিসে আর্টিকেল লিখবো, যে আমার ডেইলি লিখতে হবে এরকমটা কথা নেই। আমার যদি আগের থেকে খবরটা যদি চলে আসে, তাহলে আমি সেটার উপর আর্টিকেল কিন্তু আরো 2 দিন আগে লিখে রাখতে পারি, এবং ওই টাইমটাতে আমি কি করতে পারি, পাবলিশ করতে পারি, যেটা ম্যাক্সিমাম ইয়ারা করে। আর টিম হলে সেটা তো আলাদা ব্যাপার, বাট ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেকেই কিন্তু, যেমন আমি যখন আর্টিকেল লিখতাম, তখন আমার মান্থলি যে পার ডে যেটা একটা করে আর্টিকেল লিখতে হতো। সো আমি কি করতাম, মান্থের 2 দিন সময় নিতাম, ওই 2 দিনে শুধু আর্টিকেল লেখার জন্য সময়। পুরো মান্থে আমার 30টা আর্টিকেল আমি ওই 2 দিনে লিখে ফেলতাম, এবং ওটাকে শিডিউল করে রেখে দিতাম। তাহলে মানুষ মনে করতো যে আমি প্রতিদিন আর্টিকেল লিখতেছি, তো প্রতিদিন ওটা ওই টাইম চলে যেত। তো ওই জায়গা থেকে আমাদের জন্য শিডিউলটা কিন্তু অনেক বেনিফিট করে। আর অটোমেটিকের মধ্যে আপনি চাইলে দিতে পারেন, এটা অটোমেটিক্যালি যখন আপনি পাবলিশের মধ্যে প্রেস করবেন এটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি অটোমেটিক রাখলাম। তারপর হচ্ছে পার্মালিঙ্ক। এখন পার্মালিঙ্কটা কিন্তু এখানে কিন্তু দেখেন, বিষয় হচ্ছে পার্মালিঙ্কটা এটা কিরকমটা হবে, এটা কাজ করছে না কেন? ওকে, পার্মালিঙ্কটা তো এডিট হয়, এটা এডিট হচ্ছে না কেন? Right? আচ্ছা, এটা একবার পাবলিশ করে ফেলছিলাম তো ফার্স্টে, সেই জন্য আর পার্মালিঙ্কটা এখন হচ্ছে না। পার্মালিঙ্কটা হচ্ছে মেইনলি আমি যখন এই আর্টিকেলটা পড়বো, আর্টিকেলটা যখন আমি ক্লিক করলাম, আর্টিকেলটা কিন্তু একটা আলাদা একটা লিঙ্ক আছে, দেখেন লিঙ্ক, এটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে মেইনলি পার্মালিঙ্ক। আমার এখানে ওয়েবসাইটের ডোমেইনের পরে, এটুকু হচ্ছে আমার ডোমেইন, আর এটার পরে যা যা থাকবে এটা হচ্ছে আমার কি, পার্মালিঙ্ক। অ্যান্ড পার্মালিঙ্কটাও কিন্তু খুব বেশি ইফেক্টিভ ওয়ে, যেটা এসইও করার ক্ষেত্রে লাগে। যেমন আমরা কিন্তু ফার্স্টে যখন পাবলিশ করছি তখন কিন্তু আমরা চাইলে ডেট অ্যান্ড টাইমটা কিন্তু আমাদের দরকার ছিল না, এটা সরিয়ে দিতে পারতাম। আমরা শুধু আমাদের যে টাইটেলটা রাখতে চাচ্ছিলাম সেই টাইটেলটা এখানে কিন্তু আমরা দিতে পারতাম।
এবং পার্মালিঙ্কের মধ্যে একটা ইয়া হচ্ছে, এটা আমরা নেক্সট একটা আর্টিকেল লিখবো, সেটার মধ্যে আমি দেখাবো। পার্মালিঙ্কে সবসময় খেয়াল করবেন যে আপনি যতগুলো ওয়ার্ড লিখছেন, ধরেন এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5, পাঁচটা ওয়ার্ড। তো পাঁচটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হাইফেন দিবেন। হাইফেন দিলে হয় কি, এটা মেইনলি এসইও ক্ষেত্রে অনেকটা বেশি বেনিফিট করে, এবং এগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে, আলাদা আলাদা কিওয়ার্ড হিসেবে কাজ করে। সো আমরা এরকম করে একটা পার্মালিঙ্ক আমরা দিতে পারি, এবং এখানে এইচটিটিপি এগুলো, তারপর হচ্ছে এই টাইমগুলো আমরা সরাই দিতে পারি ম্যানুয়ালি। কিন্তু এখন তো এটা পাবলিশ করে ফেলছে, এই জন্য এটা নিয়ে ফেলছে। আমি নেক্সট আরেকটার মধ্যে দেখিয়ে দেবো। সো পার্মালিঙ্কতে গেল। তারপর হচ্ছে আমাদের লোকেশন। এখন লোকেশনটা আপনি এখান থেকে চাইলে দিতে পারেন, কিন্তু লোকেশন দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এটা যদি লোকেশনটা অটোমেটিক্যালি এটা কাউন্ট করে নেয়। আর হচ্ছে যে আমরা তো একটা রিজনের জন্য শুধু রাখতে যাচ্ছি না। আমার যদি আমেরিকা থেকেও ভিজিটর আসে, প্রবলেম কি? আমেরিকায় তো বাংলাদেশি প্রবাসীরা আছে না, ঠিক আছে না? তারাও যদি আমার যদি বাংলা আর্টিকেল পড়ে, প্রবলেম নেই তো। আর ইন্টারন্যাশনাল আর্টিকেল বা ইংলিশ আর্টিকেল হলে তো আরো বেনিফিট। এটা তো তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সবাই পড়তে পারবে। তাহলে এখানে আমি শুধু শুধু একটা লোকেশন দিয়ে সেটার মধ্যে সীমাবদ্ধ রাখার মানে হয় না। এটা যত বেশি মানুষ পড়বে তত বেশি আমার জন্য বেনিফিট। সো লোকেশনটাকে আমরা ম্যানুয়ালি রাখলাম। অপশনের মধ্যে প্রেস করলে এখান থেকে আমরা এখানে কমেন্টের অপশন পাবো। যে এখন যদি দেখি আমার এটার মধ্যে কিন্তু অনেকে যারা কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। হ্যাঁ, আমি এটা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করি। এখানে দেখেন, আমি এন্টার কমেন্টের মধ্যে প্রেস করলে কিন্তু যে কেউ এটা কমেন্ট করতে পারবে। যেমন আমি যদি এখানে গুড লিখি, গুড, পাবলিশ, এটা কিন্তু দেখেন একজন ইউজার এখানে কি লিখছে, গুড লিখছে, ঠিক আছে? এভাবে করে আমরা কিন্তু কমেন্ট করতে পারি। তো এখন আমি যদি এখানে কমেন্ট করাটাকে যদি অ্যালাউ রাখতে চাই, তাহলে অ্যালাউ রাখতে পারি। নট অ্যালাউ রাখতে চাইলে তাহলে নট অ্যালাউ রাখতে পারি, যে অ্যালাউ ইয়া করবে না, কমেন্ট করতে পারবে না। আর যদি আমি হাইড করে দিতে চাই, অর্থাৎ কমেন্ট সেকশনটাই থাকবে না, তাহলে এখান থেকে আমি এটা হাইডের মধ্যে প্রেস করতে পারি। এখন কমেন্ট করলে কিন্তু বেটার, যদি আপনার যদি কমেন্টটা যদি কমেন্ট আপনাকে কিন্তু ফিডব্যাক দেয় যে আপনি কিরকম ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বোঝার জন্য। আবার যদি অনেক সময় এরকমটা হয় যে আপনার ট্রল হওয়ার পসিবিলিটি আছে বা রোস্ট হওয়ার পসিবিলিটি আছে, তখন আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন, ঠিক আছে? তো ওই জায়গাতে হচ্ছে মেইনলি এটা আমরা অ্যালাউ রাখলাম। অ্যালাউ রাখার পর এখন আমাদের পুরো আর্টিকেলটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে জাস্ট আপডেটের মধ্যে প্রেস করবো। আপডেট কেন আসছে? ফার্স্টে পাবলিশ আসছিল, কারণ এটা ফার্স্ট আর্টিকেল ছিল। এখন তো আমরা এটাকে মডিফাই করছি, তাহলে এটা আপডেট আসছে, ঠিক আছে? আমরা এখানে আপডেটের মধ্যে প্রেস করলাম, বা এখানের মধ্যে ড্রপ ডাউনে প্রেস করে আপডেট করতে পারবো। তাহলে এটা আপডেট হয়ে গেছে। এখন কিন্তু আমি যদি এখানে যদি যাই এবং যদি এখানে যদি রিফ্রেশ করি, তাহলে এখানে আমাদের এটা চলে আসবে। এটাই, এভাবে করে আমাকে আপনারা একটা পোস্ট লেখা হয়েছে, আপনারা যে আর্টিকেল ওয়েবসাইট বানিয়েছে, পোস্ট লেখা হয়েছে, আপনারা লিখছেন, সবাই লিখছেন, আর ওয়েবসাইট বানানো হয়েছে, আমাকে তাহলে এরকম একটা পোস্ট লিখে দেন। আর এখানে খেয়াল করেন, যখন আমি এটা পাবলিশ করলাম, এখন কিন্তু আমার দেখেন হেল্প একটা লেভেল চলে আসছে এখানে। এখন এটা আমার হেল্পের ক্যাটাগরিতে চলে গেছে। এখন এখানে আমি চাইলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করতে পারবো। ওকে, দেখেন লেভেল সেকশন, আমি যখন আমার ওয়েবসাইটে আসি তখন একটা লেভেল সেকশন পাচ্ছি, যেটার মধ্যে আমার হেলথের লেভেল আছে। এখানে আমি যদি ক্যারিয়ার নিয়ে করতে চাই, বিজনেস নিয়ে করতে চাই, বিভিন্ন ধরনের এয়ার চলে আসবে। এখন আমি এটা কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা আমার ভালো লাগছে না। সো মডিফাই বা কাস্টমাইজ কিভাবে করতে পারি, আপনার আর্টিকেল লেখা তো শিখে গেছেন, আর্টিকেল লিখতেও পারবেন আশা করি ইনশাল্লাহ। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে মডিফাই বা কাস্টমাইজ কিভাবে করতে পারি, আমার তো এটা এতটা সুন্দর লাগছে না। একটা আইকনিক একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায়। সো এটা আইকনিক ওয়েবসাইট বানানোর জন্য আমরা এখান থেকে চলে যাব থিমে। থিম থেকে যাওয়ার পর এখান থেকে আমাদের মাই থিম যেটা আছে, এটার মধ্যে আমরা এখানে কাস্টমাইজের মধ্যে প্রেস করব। কাস্টমাইজের মধ্যে প্রেস করার পর আমরা এখান থেকে ওয়েবসাইটের ডেমোটা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে এই কালারটা দিয়ে রাখছিলাম, এই কালারটা যেহেতু ভালো লাগছে না, আমরা এখান থেকে এই কালারটা, কোন কালারটা দিলে সুন্দর লাগবে, এটা লাইট কালার, কি গ্রিন কালার, এটা না, গ্রেডিয়েন্ট দেওয়া যায় না, গ্রেডিয়েন্ট অপশন নেই এখানে, যা আছে তার মধ্যে পারবে। স্যাটিসফাই না হলে স্যাটিসফাই হতে হবে, এটা ফ্রিতে আপনাকে ওয়েবসাইট বানানোর সুযোগ দিচ্ছে, আপনি আরো স্যাটিসফ্যাকশন চাচ্ছেন যে কি বলেন, এটা তো ফ্রিতে, এটাই রাখি, হ্যাঁ, এটা পড়া যাবে ঠিক মতো। ওকে,
তারপর আমি যদি কালার, লেখার কালারও চাইলে আবার চেঞ্জ করতে পারি, আর লেখার কালারটা এরকমই থাকুক। দেন এখান থেকে এটা আমরা বিভিন্ন ধরনের ইয়ে আছে, এগুলো আমরা আপডেট করতে পারি। তার পরবর্তীতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ দিতে চাই, যেমন এখন দেখেন কারেন্টলি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম মানে নর্মাল। সো আমি যদি এটার মধ্যে যদি একটা ইমেজ বসাতে চাই, সো আমি এখান থেকে একটা ইমেজ আনলাম। ধরেন আমার এটা ফুড নিয়ে, তো তাহলে ফুডের একটা ইমেজ এখানে করি। ছবিটা নিলাম, পছন্দ আসছে এটা। এবার এখানে নানের মধ্যে প্রেস করলাম। এখান থেকে আমাকে কিন্তু বিভিন্ন ধরনের শো করবে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের ইমেজ শো করবে। আমি চাইলে এখান থেকে নিতে পারি। ফুড অ্যান্ড ড্রিঙ্ক তো এখানেও ছিল, আমি এই ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। তো মানানসই লাগতেছে না। আচ্ছা, দেখানোর জন্য নিই। দেখেন এরকমটাও আমরা চাইলে দিতে পারি, অর্থাৎ সলিড কালার না দিয়ে নিচে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে দিতে পারি। এটা আমি আপডেট করে দেখাই। এটা যে দিতে হবে এরকমটা না, অপশন আছে এই জন্য দেখায় রাখা যে এটা কিভাবে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে এসে রিফ্রেশ করলাম, এভাবে শো করবে। ঠিক আছে, অর্থাৎ সলিড কালার চাইলেও দিতে পারেন, আবার চাইলে এখানে এও দিতে পারেন, অ্যাজ এ উইশ। এর পরবর্তীতে আমরা আরো চেঞ্জেস আছে, এখানে বিভিন্ন জিনিস চেঞ্জেস আছে। আমি এটা সরাই দিই, ভালো লাগতেছে না, এরকমটা রাখলাম। এখানে এখন আপডেট করার জন্য যখন আমার চেঞ্জেস সব কমপ্লিট হয়ে যাবে, আমি এখান থেকে জাস্ট আপডেট এটা আমাদের প্রেস করব, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এর পরবর্তীতে এখন চলে আসবো আমরা এখানে লেআউটে। লেআউট সেকশনে অনেকগুলো কাজ আছে, যেমন হচ্ছে হেডার। এখানে আমাদের কিন্তু এই যদি এখানে পেন্সিল আইকনের মধ্যে প্রেস করি, তাহলে এখান থেকে আমি চাইলে ব্লগের ডিসক্রিপশন দিতে পারবো, ইমেজ দিতে পারবো, ইমেজ ইউআরএল দিতে পারবো। যেমন এখন আমাদের এখানে কারেন্টলি ফুড বিডি লেখা আছে, রাইট? এখন আমি যদি চাই যে এই ফুড বিডি এটা কিন্তু একটা লোগো থাকবে, যেমন এখানে আমি এদের এক্সাম্পল দিচ্ছি। যেমন এদের এখানে একটা লোগো আছে না? হ্যাঁ, এখানে একটা লোগো আছে। আপনি যদি আবার সময় টিভি যান, দেখেন সময় টিভির এখানে কিন্তু তাদের একটা লোগো আছে, আচ্ছা না? এভাবে করে যদি আমি লোগো অ্যাড করতে চাই তাহলে কিভাবে করতে পারি? এটা তো বাই ডিফল্ট আমাকে এখানে নাম দিচ্ছে, এখন আমি তো নামটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটা লোগো অ্যাড করতে। তাহলে এখানে লোগোটার সাইজ কত হতে পারে আগে আমি তো এখানে আমি বলতে দিবে। আর যদি না জানা থাকে তাহলে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এত পিক্সেল। আমি এখান থেকে এটা সাইজটা জিজ্ঞেস করিনি গুগলকে যে ব্লগার সাইজ, বলা হচ্ছে লোগো সাইজ 16 পিক্সেল। হাইট এন্ড উইডথ 1600 বাই 600। তাহলে আমি এখন ক্যানভাতে চলে যাব, ক্যানভাতে গেলাম, তারপর স্টার্ট ডিজাইনিং এর মধ্যে প্রেস করলাম, লগ আউট হয়ে গেছে। এখন। 1600 বাই 600 এর মধ্যে 1600 বাই 600
আর পরবর্তীতে এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনের মধ্যে প্রেস করলাম, এখান থেকে কাস্টম ডিজাইনে চলে গেলাম। কত বছরে জানি 16/600, 1600 মধ্যে প্রেস করলাম, 1600 ক্রিয়েট ডিজাইন। এই লোগো ডিজাইনের সাইজটা চলে আসছে। এখন একটু জুম আউট করতে হবে। এখন এখানে আমি আমার লোগোটা লিখব। সো এখানে আমি ম্যানুয়ালি লোগোটা লিখি। এটা লেখার পর এখন এটাকে আমি টান দিয়ে বড় করে নিলাম। এখন এটাকে আমি একটু কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য ইফেক্টে গেলাম, পজিশন, লেয়ার। এক্সাম্পলের জন্য আমি এরকমটা ডিজাইন করব, ঠিক আছে। দেন এখান থেকে শেয়ার মধ্যে প্রেস করে এটাকে ডাউনলোড করে ফেলি। এটা আমাদের লোগো ছিল। এখন চলে আসবো এখানে। এখানে আসার পর এখানে আমরা দুইটা অপশন পাবো। একটা হচ্ছে মেইনলি কোত্থেকে আসছে, আবার দেখেন আবার রিপিটে যাচ্ছে। এখানে লেআউট আসবো, লেআউট আসার পর এখান থেকে আমরা এখানে হেডার সেকশনে আমরা ফুড বিডি হেডার দেখতে পারবো। এখানে পেন্সিল আইকনের মধ্যে প্রেস করব। এর পরবর্তীতে আমাদের এখানে টাইটেলটা চলে আসবে, এখান থেকে চাইলে ডিসক্রিপশন দিতে পারি। এখানে ইমেজ দেওয়ার অপশন আসবে, এখানে এখন বলছে নো ইমেজ। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট ইমেজ ইউআরএল। ইউআরএল যদি দিতে পারেন তাহলে দিতে পারেন, আর যদি ইউআরএল না দিতে পারেন তাহলে এখানে আপলোড ইমেজ কম্পিউটার এটার মধ্যে দিতে পারেন। এখন ইউআরএলটা কিভাবে দেয় সেটা আমি বলবো। এখানে ইমেজ ইউআরএল এর মধ্যে প্রেস করলে দিতে পারেন। ইউআরএলটা দেওয়ার জন্য ফার্স্টে গুগল ড্রাইভে আপলোড করতে হয়। ড্রাইভের যে লিঙ্কটা থাকে ওইটা পরবর্তীতে এখানে দিতে হয়। বুঝতে পারছি? এখন আমরা ওইটা দিব না, এটা একটু অন্যরকম, বা অনেক সময় প্লেসমেন্ট ঠিক মতো হয় না। তো আমরা এখান থেকে এটাকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটার মধ্যে ক্লিক করব। তাহলে এখানে দেখেন আমাদের একটা অপশন আসবে নো ফাইল চুজেস। সো এখান থেকে চুজ ফাইলের মধ্যে প্রেস করলাম, আমি চলে গেলাম ডাউনলোডে। এটা আমার লোগো ছিল, সিলেক্ট করলাম, ওপেনের মধ্যে প্রেস করলাম। আসে আসার পর এখানে তিনটা অপশন আছে, বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। এখানে এখন আপনি তিনটা অপশন একটু ঘিরে দেখতে পারেন। আমি এটার মধ্যে রাখলাম, রাখার পর যদি আমার মনে হয় যে এটার পজিশনটা ঠিকমতো হয়নি তাহলে আমি বাকি দুইটা অপশন ট্রাই করে দেখব। সো এখন সেভের মধ্যে প্রেস করলাম, একবার সেভের মধ্যে প্রেস করার পর এখানে আবার সেভের মধ্যে প্রেস করব। এবার যদি আমি আমার ওয়েবসাইটে যাই, এটা সেভিং হোক, সেভ হয়ে গেছে। এখন আমি এখানে ওয়েবসাইটে গেলাম, এটাকে রিফ্রেশ করলাম, দেখেন কেমন করে আসছে, বড় হয়ে আসছে, আর এবং লেখাটা উপরে আসে। তাহলে আমার এখন কি করতে হবে বলেন তো? কাস্টমাইজ এভাবে করতে হয়, নিজের থেকে ঘেটে ঘেটে পরবর্তীতে সুন্দর মতো বসাতে হয়। তাহলে আমার ফুড বিডি যে লেখাটা উপরে ছিল আমার টাইটেলের মধ্যে, ওইটা সরাই দিতে হবে। এটার লোগোটার ইয়াটাকে আর একটু পজিশন করতে হবে। সো এখানে আবার গেলাম, আবার যাওয়ার পর টাইটেলটাকে সরাই দিব, ফুড বিডি এটা আসছে। এটা সাইজটা মনে হয় বেশি বড় হয়ে গেছে সম্ভব। দেখেন ইমেজ ইউআরএল পর্যন্ত এটা কাউন্ট করে ফেলছে। এখন সেভের মধ্যে যদি প্রেস করি, নট, হ্যাঁ নিজের মতো, হ্যাঁ সাইজ ছোট বড় করতে হবে।
যদি এটা যেমন এইখানে এটা হচ্ছে না, তো তাহলে আমার এখন কি করতে হবে, এটা সাইজ আরো ছোট করতে হবে। তো যেখানে আমি ক্যানভাতে কত নিছিলাম, 1600 নিছিলাম না, এখানে আরো কমাতে হবে size। তো এইভাবে সাইজটা কমায় মেনলি হচ্ছে আমরা পরবর্তীতে এটাকে আবার এখানে বসাই দিব। এটা কয়েকবার নিজের মতো ট্রাই করবেন, কারণ হচ্ছে এক এক ওয়েবসাইটের লোগোটা এক এক রকম হয়। যেমন আপনি যদি এখন এই লোগোটা দেখেন, এটার লোগোর সাইজ একরকম, সময় টিভি লোগোটা দেখেন, এটার সাইজ একরকম। বুঝতে পারছে বিষয়টা? আপনার ওয়েবসাইট আপনি যেটা বানাবেন, এখন আমারটা দেখে কপি করে যে আমারটার মতো বসাতে হবে এরকমটা বলবে না। আমারটা এরকম বসালাম, আর আপনি যদি এখন আপনারটা যদি সময় টেবিলের মতো বসাতে চান, তাহলে এই সাইজ দিয়ে আপনি পারবেন না। বুঝতে পারছি? আপনার ওয়েবসাইটে যখন আপনি লোগো বানাবেন, লোগোটা বানানোর সময় যদি আমার মতো এরকম প্রবলেম করে, ঠিক আছে, এরকম যেটা প্রবলেম করছে, তাহলে আপনার বুঝতে হবে এখন এটা সাইজ ছোট করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আপনারটা ফিট না হয় ততক্ষণ পর্যন্ত চেঞ্জেস করবেন, ক্যানভাতে গিয়ে গিয়ে ততক্ষণ পর্যন্ত চেঞ্জেস করবেন। আমি এরকমও হয়েছে, আমার ফার্স্ট ওয়েবসাইট যখন আমি ডিজাইন করছিলাম, তখন আমার প্রায় 12টা লোগো বানাতে হয়েছে। একটা বসতেছে না আরেকটা, একটা বসতেছে আরেকটা, 12 নম্বর লোগো যা বসছে, ফিট হয়েছে আর কি। তো এটা যত পর্যন্ত আপনারটা হবে না তত পর্যন্ত এটা ট্রাই করবো। তো আমি আর ট্রাই করলাম না, কারণ 12টা লোগো বানাতে গেলে অনেক সময় চলে যাবে। তো এটা এটার মতো রাখলাম, আমি চাইলে এটা রিমুভ করে দিই। আপনারা এমনি বানাতে পারবেন? হ্যাঁ, ওটা লোগোর সাইজ যেটা, হ্যাঁ ওটা হচ্ছে 1600 কত দিন, 1600 বাই 600 এটা। এখন আমি বললাম তো আপনারটা হয়তো আরো ছোট হতে পারে। তো এটা সাইজ এখানে যেমন 1600 আছে, তো আপনি 1500। আগেরটা কোনটা, এটা ওদেরটা এটা আমি জানি না সঠিক। ওদেরটাও ব্যাক এন্ডে গিয়ে বোঝা যাবে। সময় টিভিটাও সঠিক জানি না, এটা বলছি। ওদেরটা আপনার জেনে ইয়া করতে পারবেন আর জানতেও পারবেন না। আপনাকে আপনারটা মেনলি হচ্ছে যতক্ষণ ফিট না হবে ততক্ষণ পর্যন্ত সাইজ কমায় বড় করে দেখতে হবে, ওইভাবে ডিজাইন করতে হবে। বললাম না আমি 12টা লোগো আমার জন্য ডিজাইন করতে হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে ফিট না হয়। ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের এখানে আরো কি কি আছে, এইগুলোই, আর কিছু এখানে নেই চেঞ্জ করার মতো। এভাবে করে পুরো ওয়েবসাইটে এখানে আর্টিকেল দেখতে থাকবে। আর মেইনলি হচ্ছে মানুষরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যেভাবে যায়, এভাবে কিন্তু ওয়েবসাইটে আসে না। আমাদের ওয়েবসাইটে আর্টিকেল যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলো মেইনলি হচ্ছে তারা ওয়েবসাইটের ইন্টারফেস থেকে আর্টিকেলটা বেশি মনোযোগ দেয়। বুঝতে পারছি বিষয়টা? কেউ মনে করেন কারা এতটা সময় নেই যে আপনার ওয়েবসাইটের সৌন্দর্যতা দেখতে বসে থাকবে। বুঝতে পারি না বিষয়টা? আমি আপনার ওয়েবসাইটে আপনি এখানে এই যেমন এখানে এরকম আছে, এটা লাইট মোড, ইয়া মোড, এগুলো এখন আমার তো এত দেখার সময় নেই। আমি আমার কাজ হচ্ছে আমার আর্টিকেল পড়ে একটা জ্ঞান অর্জন করতে আসছি বা একটা জিনিস সম্পর্কে জানতে আসছি, ওটা আমি জেনে গেলে হয়েছে না। তো আপনি আর্টিকেল ঘুরেন না, আপনি আর্টিকেল ঘুরেন, আর্টিকেল ঘুরতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি শুধু শুধু আমার ওয়েবসাইটে মেইন হোম পেজে গিয়ে কি করবেন? হোম পেজে গিয়ে তো কোনো কাজ নেই, সেটা বুঝতে পারছি। হোম পেজে গিয়ে তো কাজ নেই। আর হচ্ছে আপনাদের হচ্ছে আরো ট্রাই করবেন, এটা তো আমি বেসিক একটা ওয়েবসাইট সাজানো দেখালাম। আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের আরো টেমপ্লেট আছে, ওগুলো ডাউনলোড করে করে নিজেরা নিজেরা ট্রাই করবেন। এই জন্য বলি প্র্যাকটিস ছাড়া হওয়া সম্ভব না। এখন আমি চাইলে আপনাকে সময় টিভি যেটা আছে সেরকম আমি চাইলে বানাই দিতে পারি, কিন্তু এটা আমি 1.5 ঘন্টা আমি তো জীবনে পারবো না, সম্ভব না। ওদের ওয়েবসাইটটা সাজাতে প্রায় আমার নিম্নত 1 মাস লাগবে, এই ওয়েবসাইটটা সাজাতে সুন্দর করে। আর হচ্ছে একটা ওয়েবসাইট আমি তখনই ভালোভাবে সাজাতে পারবো যখন ওয়েবসাইটে অ্যাটলিস্ট 30টা পোস্ট থাকে। বুঝতে পারছি বিষয়টা? যেমন আপনি যদি এখানে সময় টিভিটা দেখেন, ওদের অনেকগুলো পোস্ট আছে, এই জন্য ওরা ওইটা ভাবে সাজাতে পারছে। এখন আমার তো পোস্টই নাই, তাহলে আমি এখানে সাজাবো কাকে? বুঝে নেই। আপনার দোকানে যদি মনে করেন প্রোডাক্টই না থাকে, তাহলে আপনি দোকানে কোন দিকে কোনটা বসাবেন আপনি বুঝবেন কিভাবে? যখন প্রোডাক্ট আসবে তখনই না আপনি চানাচুর কোথায় রাখবেন, বিস্কুট কোথায় রাখবেন, ওটা পজিশন করতে পারবেন। আপনার কাছে প্রোডাক্টই নেই। তো এটা হচ্ছে মেইনলি আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে কয়েকটা বেশি করে কয়েকটা পোস্ট আগে লিখে ফেলবেন। পোস্ট ওটা ডিলিট হয় না, তার পরবর্তীতে আপনি থিম চেঞ্জ করতে পারেন নিজের মতো করে। ঠিক আছে, এখন তাহলে আমি ডোমেইন হোস্টিংটা একটু দেখাই দিই। তাহলে আমাদের ওয়েবসাইটে আর্টিকেলটা তো আমরা পারবো, ডোমেইন হোস্টিংটা দেখাই দিচ্ছি, তারপরে ডোমেইন হোস্টিং কিভাবে ম্যানুয়ালি কানেক্ট করবো এটাও দেখাই দিই। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আমরা আমাদের যে ইয়াটা আছে আর্টিকেলটা, আর্টিকেলের মধ্যে আমি কিন্তু এখানে যদি দেখি, এখানে আমি দেখতে পারবো যে কয়জন কয়জন মানুষ দেখছে, কয়টা কমেন্ট আসছে, এগুলো আমি দেখতে পারবো। এবং স্ট্যাটিকে গেলেও কিন্তু আমরা সেটা দেখতে পারবো। স্ট্যাটিক কোথায়? হ্যাঁ,
এটার মধ্যে গেলে আমরা দেখতে পাবো। দেখেন আমি কিন্তু গত ক্লাসে আমি এটা বানাইছিলাম, এখন পর্যন্ত এটা ভিউ হয়েছে কয়বার? 6বার মানুষ দেখছে। আজকে কয়বার দেখা হয়েছে? 5বার। কে দেখছে? আমি দেখছি। এটা কাউন্ট হবে। আবার এটা আপনি কাউন্ট করা বন্ধ করতে পারেন, কিন্তু এটা কাউন্ট করলে তারপর একটা ডোপামিন রিলিজ হবে যে না মানুষ আবার পড়তেছে। ঠিক আছে, এই কি করছি। তারপর এই মান্থে কয়জন দেখছে সেটা দেখতে পারবো, লাস্ট মান্থে কয়জন দেখছে সেটা দেখতে পারবো, পোস্ট কয়জন আছে সেটা দেখতে পারবো, কমেন্ট একটা আসছে সেটা দেখতে পাচ্ছি। দেখছেন সব স্ট্যাটিক আমার কাছে চলে আসছে না? এভাবে করে এখান থেকে সব স্ট্যাটিক পেয়ে যাবেন। অল টাইমেরটা পাবেন, আজকেরটা পাবেন, গতকালকেরটা পাবেন, এই মাসেরটা পাবেন, গত মাসেরটা পাবেন। আবার চাইলে এখানে শুধুমাত্র এটুকু না, এখানে ড্রপ ডাউনে প্রেস করলে এখানে প্রায় আপনি 6 মাস আগের, 12 মাস আগের, তারপর হচ্ছে পুরো আপনার যদি 4 বছরের ওয়েবসাইট হয়, অল টাইমের মধ্যে প্রেস করলে 4 বছরের ডেটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, না সেটিংসে না, এখানে স্টেটের মধ্যে, এখানে পোস্টের নিচে স্টেট, এটার মধ্যে গেলে আপনি সব দেখতে পারবেন, পুরো ওয়েবসাইটে যা যা আছে সব দেখতে পারবেন। এখান থেকে তো আরো অনেক কিছু দেখাচ্ছে না, এখানে আপনাকে কোন কান্ট্রি থেকে আসছে সেটাও দেখাবে, কোন লোকেশন থেকে আসছে সেটাও দেখাবে। এক্সাক্ট অনেকগুলো ডেটা এখান থেকে দেখায় দেয়। তারপর আমরা আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সও কিন্তু আরো অনেক ভালোভাবে অনেক শার্প ডেটা দেয়, সেগুলো আমরা দেখাবো। এখন হচ্ছে ডোমেইন হোস্টিংটাকে বুঝে নিই। আমি এগুলো রিমুভ করে দিই। এখন ডোমেইন হোস্টিংটা কাকে বলে সেটা তো আমরা অবশ্যই জানি না। সময়.com এ গেলাম, সময় লেখা যেটা ছিল বা সময়ের যে নামটা ছিল ওটা হচ্ছে ডোমেইন। এখন এটা আমরা কিভাবে পারচেজ করতে পারি? পারচেজ করার জন্য মেইনলি হচ্ছে আমাদের বাংলাদেশের ডোমেইন যারা সার্ভার করে তারা কিন্তু ট্রাস্টওয়ার্দি না, বুঝতে পারছি? ডোমেইন কিন্তু হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড থাকে, তো বাংলাদেশের সার্ভারই এত স্ট্রং না যে এখান থেকে আপনি ডোমেইন পারচেজ করতে পারবেন। আর হচ্ছে ট্রাস্টের জায়গাটা অনেক ঘাটতি থাকে, সেই জন্য ম্যাক্সিমাম যতগুলো ওয়েবসাইট ক্রিয়েট করা সবগুলো ইন্টারন্যাশনাল যারা ডোমেইন প্রোভাইডার আছে তাদের থেকে নেওয়া হয়। বাংলাদেশ থেকে আমরা তেমনটা নিই না। বাংলাদেশে কিন্তু অনেক ডোমেইন হোস্টিং বিক্রি করে এরকম অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু আমি কাউকে রেফার করি না, কারণ হচ্ছে আমার এই পর্যন্ত কাউ থেকে নেওয়া হয়। আমি জানি সবগুলো ইন্টারন্যাশনাল। সো এখান থেকে যদি ডোমেইন হ্যাঁ তো আমারও লাগে, এখন কি বলবো বলেন। এগুলো সবগুলো ডোমেইন সেলিং সাইট। এখানে আরো আছে অনেকগুলো, নাম খুঁজে পাচ্ছি না, এখানে আরো অনেক আছে। তারপর আমি বলি, একটা হচ্ছে নেমচিপ, একটা হচ্ছে গোড্যাডি, একটা হচ্ছে নেমপ্রোস, তারপর হচ্ছে সিডো, তারপর ফ্লিপা, তারপর একটা হচ্ছে হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার আর নেমচিপ অ্যান্ড গোড্যাডি এই তিনটা ওয়েবসাইট ওয়ার্ল্ডের সমস্ত পার্সন ব্যবহার করে, যাদের ওয়েবসাইট আছে বা যারা ওয়েবসাইট বানায়, ওয়েব ডেভেলপাররা এই তিনটা ওয়েবসাইট থেকে ম্যাক্সিমাম ওয়েবসাইট ডোমেইন হোস্টিং পারচেস করে। যেমন যে যে এমডি ফাইমোশন যে ইয়াটা আছে, আমার এমডি ফাইমোশন ওয়েবসাইট যেটা আছে, ওই ডোমেইনটাও নেমচিপ থেকে পারচেস করা। ঠিক আছে, আবার হোস্টিংয়ের থেকে আপনি পারচেস করতে পারেন। এখন পারচেস করার জন্য কিন্তু আপনার ইন্টারন্যাশনাল লাগবে, কার্ড লাগবে, ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো লাগবে, অর্থাৎ যেটাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ডও বলি। ডুয়েল কারেন্সি কার্ডটাও চিনেন অবশ্য, যেটা হচ্ছে একটা কান্ট্রি, মানে আপনার এখানে পাসপোর্ট দেখাই, ব্যাংকে থেকে ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে হয়, ওটার অনেক প্রসেস থাকে। ওইটা নেওয়ার পর ওইটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সেটাকে আপনি ডলারে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ এটা কারেন্সি চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য আমরা এটাকে ডুয়াল কারেন্সি বলে থাকি। অর্থাৎ আপনার ব্যাংকে যদি 10,000 টাকা থাকে তাহলে ওটার রেট অনুযায়ী, যেমন এখন কারেন্টলি ইয়ার কত, 125 তো বিডিটি ইউএসডি, কোথায়, না ইউএসডি টু বিডিটি, সরি ইউএসডি টু, হ্যাঁ
120 টাকা নামে উঠানামা করে। আপনি যখন দেখছেন তখন 25 দেখছেন হয়তো, আমি একবার দেখছিলাম প্রায়, আমি দেখছিলাম 35 পর্যন্ত আমি দেখছি। তো এখন কিন্তু আমাদের উঠানামা করতো না, আমাদের কারেন্সি তো এখন ইকোনমি পলিটিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে আরো ডাউন হচ্ছে। এই শেখ হাসিনা নামলো তখন আরো ডাউন হয়ে গেছে, নাহলে আরো খুব বেশি ছিল। তো এখানে হচ্ছে মেইনলি এক টাকা হচ্ছে তাহলে 120 টাকা। তাহলে এখন আমরা যদি এখানে যদি আমি 12,000 টাকা, না 1,000, সরি, হ্যাঁ, $100 পাবেন, তো আবার 12,000 টাকায়। অর্থাৎ আপনার যদি 12,000 টাকা যদি ব্যাংকে থাকে তাহলে আপনাকে আপনার যে ইয়েটা থাকবে, কার্ডটা যেটা দিবে ওটার মধ্যে $100 ইনক্লুড করা হবে। এখন আপনি ওই $100 ভিতরে আপনি পারচেস করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি? সো ওটার জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকা প্রয়োজন, আর না থাকলে ওটা কোনো একভাবে ম্যানেজ করতে পারেন। আবার অনেকেই কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের সার্ভিস দেয়, ওদের থেকে চাইলে নিতে পারেন, কিন্তু এখন অনেক স্প্যাম করে তো মানুষ, ওটার জন্য আমার মানে ট্রাস্ট লাগে না, এই জন্য আমি কাউকে রেফারও করি না। কারণ হচ্ছে আমি মনে করি যেটা আমি নিজে ব্যবহার করবো না সেটা আরেকজনকে আমি কখনো ইয়া করবো না। তো ওই জায়গা থেকে আমি তারপরে দেখাই দিই। এখন আমি যদি নেম চিপে যাই, নেম চিপে গেলাম, নেম চিপে গিয়ে এখান থেকে আমি নেম চিপ এটার মধ্যে প্রেস করলাম, এটা এদের ওয়েবসাইট। এখন এখান থেকে আমরা এখান থেকে কয়েকটা জিনিস আছে, আপনি এখান থেকে অনেকগুলো জিনিস শেয়ার করতে পারেন। যেমন আমরা ডোমেইন নিতে পারি, হোস্টিং নিতে পারি, ওয়ার্ডপ্রেস নিতে পারি, আদার্স অনেকগুলো এখান থেকে নেওয়া যায়। এখন এখানে ডোমেইন কিন্তু একটা জিনিস আছে, আপনি ডোমেইন পাবেন, ডোমেইন চেকার বলা হয়, বা ডোমেইন নেম সার্চ পাবেন। যেমন হচ্ছে ধরেন আমার একটা বিজনেস আমি শুরু করতে আছি, যে বিজনেসের নামটা আমার থেকে সুন্দর লাগছে, এখন ওই নামে আমি আমার বিজনেসটা স্টার্ট করব। যেমন জোম্যাটো, চিনেন না সবাই? জোম্যাটোর নাম শুনছেন? জোম্যাটোর নাম শুনেন নাই? আচ্ছা, ফুড পান্ডা ধরে নিলাম, ফুড পান্ডা চিনবেন। ফুড পান্ডা মনে করেন তারা চিন্তা করছে ওকে আমি আমার বিজনেসের নাম রাখবো ফুড পান্ডা। এখন ওদের বিজনেসের নামের এটা রেজিস্ট্রেশন ওরা ইয়াতে পাই গেছে, অর্থাৎ বাংলাদেশি যে ইয়া নেয় না, বিভিন্ন রেজিস্ট্রেশন নেয় না, ওইখানে পেয়ে গেছে। বাট এখানে ইন্টারন্যাশনাল আরেকজন কি করছে ওই নামটা নিয়ে নিছে, তাহলে উনি ওই নামটা দিয়ে ডোমেইন পাবে না। তো উনার ব্যবসাটা শুরু করার আগে বা যারা ব্যবসা শুরু করে সেটা তারা অফলাইনেও করবে অনলাইনেও করবে, তাহলে তারা আগে ডোমেইনটা চেক করে, এবং ডোমেইনটা চেক করে তারপরে তারা তাদের ব্যবসার নামটা ঠিক করে। এখন মনে করেন আমার যে আমি ফুড পান্ডা নিতে যাচ্ছি, সো আমি এখানে ডোমেইনের মধ্যে প্রেস করব, মাউসটা রাখার পর ডোমেইন নেম সার্চের মধ্যে প্রেস করব। এখন এখানে আমার কাছে আসে, এখন এখানে আমার যে সার্চ বারটা আসছে, আমি এখানে যদি ফুড পান্ডা লিখি, ফুড পান্ডা লিখলাম, সার্চের মধ্যে প্রেস করলাম, এই দেখেন। এখন আমি যদি আমার নামটা যদি এটা রাখতে চাই তাহলে কি করতে পারবো? ডোমেইনই তো নাই, পাবো তো না, তাহলে আমার এই নামটা রাখা যাবে না, কারণ এটা আরেকজন নিয়ে ফেলছে। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমি যদি এখন যে নামটা আমি রেজিস্ট্রেশন করছি সেই নামটা যদি আমি যে ওয়েবসাইটে না বানাতে পারি তাহলে আমার কাজ হবে? হবে না। তাহলে আমাকে, যেমন আমি অ্যামাজন স্টার্ট করতে আছি কিন্তু অ্যামাজন তো নাই, অ্যামাজন তো আরেকজনের মালিক। তো এখন আমি আমার ব্যবসার নাম জীবনে অ্যামাজন রাখতে পারবো না, কারণ ডোমেইনই আমি পাবো না। তো ওই জায়গা থেকে আমাকে আমার বিজনেস যখনই শুরু করব, বিজনেস শুরু করার আগে আপনাকে কি করতে হবে? ডোমেইন নেমটা সার্চ করতে হবে, সব জায়গায় সার্চ করতে হবে, যে শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে না, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সার্চ করতে হয়, যে আপনি ওই নামে কি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো পাচ্ছেন কিনা। যেমন আমরা ফুড পান্ডা পাচ্ছিলাম, এই ফুড বিডি কিন্তু পাচ্ছিলাম না, আমাদের পরবর্তীতে চেঞ্জ করতে হয়েছে। তাহলে ওইভাবে করে আপনাকে আপনার নামটাকে চেঞ্জ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নামের সাথে ওয়েবসাইটের নামগুলো পাবেন না ততক্ষণ পর্যন্ত এটা ইয়া করতে পারবেন না। সো আমার ধরেন আমি এখন যেটা ইয়া করছি ফুড বিডি না, তাহলে আমি দেখি ফুড বিডি আছে কিনা, ফুড বিডি নাই, ও পাইছি, তকদি ভালো আছে, কিন্তু তকদি ভালো হলো তারপরে খারাপ। রিজনটা কি জানেন? foodbd.com আমি পাবো, এই ওয়েবসাইটে এখন আমি নিতে পারবো, কিন্তু এটা প্রিমিয়াম প্রিমিয়াম ডোমেইন। প্রিমিয়াম কেন দেখেন, প্রায় কত ডলার হচ্ছে, $3,295, এবং প্রত্যেক বছর আমাকে ইয়ারলি রিনিউ করতে হবে। আমরা আমাদের পাসপোর্ট রিনিউ করি না, তেমনই কিন্তু ডোমেনও রিনিউ করতে হয়, না হয় ডোমেনের এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়। যেমন আমাকে ইয়ারলি কিন্তু কত টাকা পে করতে হবে, $16 করে পে করতে হবে। এটা আবার ডোমেন, আমাদের বিডিটি কারেন্সির উপর কিন্তু আবার কিন্তু মানি কিন্তু ইয়া হবে, সেটা বুঝতে পারছি। ধরেন যেমন এখন 120 টাকা বলতেছে ডলারে, যদি এটা যদি 1 বছর পর যদি ডলারের 150 টাকা হয়ে যায়, তারপর আপনাকে ওই 150 টাকা হিসাবে এত টাকা পে করতে হবে।
সেটা বুঝতে পারছি। আর এটা এখন কত বলতেছে, 3000, তো প্রায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকার মতো পড়বে এই ডোমেইন নেমটা। তাহলে বলেন এটা এখন, এটা দিয়ে ব্যবসা করতে পারবো? 3.5 লাখ টাকা যদি নামের পিছনে খরচ করতে হবে। তারপরে এগুলো হচ্ছে আবার এক্সটেনশন, ডট কম এতে এটা এক্সটেনশন। তারপর এখানে আরো অনেক এক্সটেনশন আছে। এখন আপনাকে সাজেস্ট করবে, আপনি যদি এটা নিতে অ্যাফোর্ড করতে না পারেন তাহলে আপনি চাইলে এগুলো নিতে পারেন। যেমন এখানে ডট ওআরজি, এটা হবে মেনলি $7 পেয়ে যাবেন, $12 রিনিউ করতে হবে। তারপর আরেকটা হচ্ছে আইও, তারপর হচ্ছে এখানে অ্যাড, এগুলো দেখতে পারেন। এগুলো অনেক রেট কম আছে, যেমন এটাতে $2 দিচ্ছে। এটা কি, হ্যাঁ, foodbd.pro, এটা চাইলে এটা নিতে পারেন, এটা এখান থেকে $2 পেয়ে যাবেন। কিন্তু আপনার ইয়াটা যেটাই নেন, সস্তা বিষয়টা এটা না যে আপনার ইয়ার সাথে তো মিসম্যাচ হয়ে যাবে। যেমন ওআরজি এক্সটেনশন কাকে কখন ব্যবহার করা জানেন? না আমি এবার দেন ডোমেইন এক্সটেনশন, দেখেন ডোমেইনে কতগুলো এক্সটেনশন বলেন। দেখছেন এক্সটেনশন গুলো দেখছেন? .net, .com, .org, .co, .uk, .org, UK, বিজ, ইনফো, গ্রাফিক্স, ফটোগ্রাফি, ইউ, লন্ডন, আরো অনেকগুলো আছে এখানে, তো তারপর কপি আছে, আরো অনেকগুলো আছে। যেমন .pk থাকে, .in থাকে, আরো অনেকগুলো থাকে। এখন এগুলো এক একটার উপর এক একটা বেস করে। যেমন মনে করেন .com কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল থাকে বা সবকিছুতে ব্যবহার করা যায়। কিন্তু ধরেন আপনি .org দিয়েছেন, org মিনস বুঝেন? অর্গানাইজেশন। যারা অর্গানাইজেশন চালায় তারা কিন্তু .org দিয়ে নিতে পারে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে .photography, এটা যারা ফটোগ্রাফি বিজনেস করে তারা তাদের ওয়েবসাইটের জন্য নিতে পারে। তারপর আরেকটা হচ্ছে .info, ইনফোটা হচ্ছে যারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে কাজ করে তারা দিতে পারে। তারপর হচ্ছে .gov, গভ বুঝেন? জিওভি, .gov আছে গভর্নমেন্টের জন্য। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে .tv, যেমন সময় টিভির আমরা দেখছিলাম না, .tv ছিল না? ওদের এক্সটেনশন দেখেন, সময় নিউজ .tv, তাহলে ওরা টিভির জন্য নিচ্ছে। তারপর আরেকটা আছে .edu, এডুকেশনের জন্য। তাহলে যদি যারা ইউনিভার্সিটির ওয়েবসাইট ক্রিয়েট করে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু .edu পাবেন, ঠিক আছে? তারপর ইসলামিক ইউনিভার্সিটিরও কিন্তু .edu আছে। তো ওই হিসাবে কিন্তু আপনি আপনার ডোমেইনের উপর বেস করে কিন্তু এক্সটেনশনগুলো নিতে পারেন। এখন আমার তো হচ্ছে foodbd.com, তাহলে foodbd.com বলতে এখন আমি তো ডোমেইনটা পাচ্ছি না, তাহলে আমার এই নামটা রাখাই ভুল হয়েছে। এখন তাহলে আমি কি করতে পারি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা চেঞ্জ করে এখন আমি আরেকটা নাম দিই, foodbd অফিসিয়াল দিই, দেখি এটা পাই কিনা। foodbd অফিসিয়াল, দেখ পাচ্ছি। এটা এটা দিতে পারবো, এটা দেওয়া পসিবল। এটা $11, তো তাহলে আমার $100 যদি আমি এন্ড্রস করি আমার কার্ডে, তাহলে আমি এটা এখন এখান থেকে অ্যাড টু কার্ডের মধ্যে প্রেস করবো। এবার বাই করাটা দেখাই দিই আপনাদেরকে। বাই তো আমি অবশ্যই করবো না এখন। আবার উইথ, এখন দেখেন আমাকে একটা প্রোমো কোড দিচ্ছে আবার, যে আপনি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করেন, নিউ, এটা আমি কপি করি, আমি হচ্ছে খালার অবস্থা খারাপ হচ্ছে, আমি হচ্ছে খালার কিছু হয়েছে। আচ্ছা, খেয়াল করি। ঠিক আছে, আমি খালার মনে করছিলাম, আমার ভয় লাগে। আচ্ছা, তাহলে এই প্রোমো কোডটা ব্যবহার করলে কিন্তু আমি কিন্তু আবার $6 মতো ইয়া পাচ্ছি। আমি প্রোমো কোডটা কপি করি, এটা কপি করে রাখলাম। এখন আমি এই ডলার, এটা দিয়ে কিন্তু আমি নিতে পারবো। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে আমার প্রত্যেক বছর কিন্তু $15 করে রিনিউ করতে হবে, না হয় কিন্তু ওয়েবসাইটের ইয়া চলে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হলে কিরকম দেখায় জানেন? আমি দেখাই, আমার একটা ওয়েবসাইট আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে, কারণ সেটা আমি রিনিউ করাইনি, রিনিউ করি নেই, আলসামি করে করি নেই।
আর কাজ করার ইচ্ছা নেই, সেজন্য করি। এই দেখেন এরকম শো করে। আমার একটা ওয়েবসাইট ছিল myjali.com, এটা এই ওয়েবসাইটটা, এটা এখন আমাদের শো করছে না। কি বলছে? নট রিচেস্ট, কারণ হচ্ছে আমার ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, তো ডোমেইন কিন্তু ট্রাই করবেন ডোমেইন এক্সপায়ার ডেট আপনার যখন আসবে তার আগে কিন্তু এটা রিনিউ করে ফেলা, বা 1 মাস আগে রিনিউ করে ফেলতে হবে। না হয় অনেকে কিন্তু ডোমেইন কিন্তু নেওয়ার জন্য বসে থাকে, তো আপনারটা রিনিউ হওয়ার সাথে সাথে মানে এক্সপায়ার হওয়ার সাথে সাথে অনেকে কিন্তু নিয়ে ফেলে, তো এটাতে কিন্তু একটা প্রবলেম থাকে। এখন আমি যদি $15 আমি রিনিউ করতে চাই, ঠিক আছে, $12 সামথিং আমার লাগবে ভ্যাট সহ। এখানে কিন্তু ভ্যাট ধরে না, কিন্তু এখানে ভ্যাট ধরা হয়নি, ভ্যাটটা কিন্তু পরবর্তীতে কাটবে। তো এটা এটা কিন্তু 12 তো, এই namecheap.com কে দিবেন, ওরা ওদের সার্ভার থেকে আপনাকে এটা দিবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখানে আমি অ্যাড টু কার্ডের মধ্যে প্রেস করব। অ্যাড টু কার্ডের মধ্যে প্রেস করার পর এখন আমাকে দেখেন, এটা হচ্ছে মেইনলি ফানেল। ফানেল বুঝেন? ফানেলটা আমি আরো এক্সপ্লেইন করব নেক্সট ক্লাসে। ফানেল হচ্ছে এটা, অর্থাৎ আপনি এটা কিনবেন, তো এটা কেনার সাথে সাথে এখন আপনাকে বলবে এটাও নিয়ে নেন, এই জিনিসটা ওয়েব হোস্টিংও ভালো আছে $4 দিয়ে, এটাও একসাথে নিয়ে নেন, এটাও একসাথে নিয়ে নেন, এটাও একসাথে নিয়ে নেন। এখন এসএসএল কমার্স, আপনি এসএসএলটাও নিতে পারেন। এসএসএল এটা কিন্তু লাগে ওই লকের জন্য, সিকিউরিটির জন্য। বুঝতে পারছি? এসএসএল সিকিউরিটি কিন্তু লাগবে, তাহলে আমার এটাও নিতে হবে। তাহলে আমি এটার মধ্যে প্রেস করলাম। এখন দেখেন আমার তাহলে আসছে কত, $17 চলে আসছে। তারপর আরো লাগবে কি কি দেখি, যেমন এটা লাগবে না, এটা কি করবো, ওয়েব হোস্টিং লাগবে আমার, যে হোস্টিং লাগে হোস্টিংটাও নেন। এটার মধ্যে প্রেস করলাম, 3টে আইটেম, এখন আমার $21 $22 সামথিং চলে যায়। দেখতে পাচ্ছেন নিচে গেছে একটা, আমাকে আরো 2টা নেওয়া নিচে। ঠিক আছে, এটাকে মেইনলি ফানেল বলে। আপনি একটা প্রোডাক্টের সাথে আর কতগুলো প্রোডাক্ট আপনি এখন দেবেন, যেমন আপনি অ্যামাজনে গেলে দেখবেন, আপনি মোবাইল নিতে গেলে ওখানে কভার শো করবে, এয়ারপোর্ট শো করবে, হেডফোন শো করবে, অনেক কিছু শো করবে, অনেকে এগুলো পারচেস করে ফেলে, তো ওইটাতে মেইনলি সেল হয়। এখন আমি 3টা আইটেম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চেক আউটের মধ্যে প্রেস করব। চেক আউট পেজে নিয়ে গেছে। এখন এখানে কিন্তু আবার ডোমেইনের এগুলো বিষয়ে আমরা দেখতে পারি, যে ডোমেইন রেজিস্ট্রেশন এটা। তারপর হচ্ছে আবার এখানে আপনি খেয়াল করেন, যারা একটা লং ভিশন নিয়ে যারা বিজনেস শুরু করে, কি বলছে, লং ভিশন নিয়ে যারা বিজনেস শুরু করে, তারা কিন্তু 1 ইয়ারের জন্য অনেক সময় নেয় না। এখানে কিন্তু আপনি চাইলে ড্রপ ডাউনে প্রেস করে প্রায় 10 বছরের জন্য নিতে পারবেন সর্বোচ্চ। কথা বলতে পারছি? এখন আমি ধরেন একটা অ্যামাজনের মতো একটা ই কমার্স ব্র্যান্ড স্টার্ট করবো, আমি 1 বছরের জন্য তার করবো না। আমার যদি মনে করেন আমি প্রায় 1 কোটি 2 কোটি টাকা ফান্ডিং নিয়ে আমি করছি, তাহলে এটা আমি চাইলে একবার একসাথে 10 বছরের জন্য নিয়ে নিলে আমার ওই প্রত্যেক বছর রিনিউ করার টেনশনটা মাথা থেকে চলে গেছে। হ্যাঁ, অ্যামাউন্ট তো বাড়বে অবশ্য। এই যেমন আমার এখন সাব টোটাল সাব অ্যামাউন্ট এত, তো আমি এখন 10 ইয়ার দিলাম, এটাতে চলে গেছে, ওটা ডিসকাউন্ট সহ চলে আসে। আপনাকে কত ডিসকাউন্ট দিচ্ছে দেখেন, 25% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য। তাহলে এখন আমি ইন টোটাল আমি 10 বছরের টেনশন শেষ আমার। তাহলে কত ডলার গেছে, $200, তো $200 বাংলাদেশি টাকায় কত সামথিং, খেয়াল হতে চলে গেছে। 24,000, ভ্যাট ট্যাট সহ 25,000 টাকা যাবে। তাহলে 25,000 টাকা হলে তারপর আমার জন্য ভালো না? আমার একটা ওয়েবসাইট এমনিও লাগবে, কারণ একটা ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেস ওনার একটা শপের মতো। আমরা এমনি শপ নেই না, তো এটা শপের মতো কাজ করে, 24 আওয়ার আপনাকে সেল এনে দিবে। আপনি তো সকাল 8টা বাজে খুলবেন দোকান আর রাত 8টা বাজে বন্ধ করে দেবেন, কিন্তু এটা 24 আওয়ার থাকবে। তারপর তো ভালো, 25,000 টাকা তো আমার মতো ভালো হয়েছে। তো আমি চাইলে এটা এখন পারচেস করতে পারি। পারচেস করার জন্য এগুলো সবগুলো ঠিক আছে। প্রোমো কোড আমি যেটা কপি করছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আসছে। এখন এটা অ্যাপ্লাই করি, দেখি আমাকে কত টাকা কম দেয়। কি বলছে, নোটিফিকেশন ইউ নিডেড লগ ইন। আচ্ছা, প্রোমো কোডটা অ্যাপ্লাই করার জন্য আমাকে আগে লগ ইন করতে হবে, এখানে ওয়েবসাইটের ইয়াটা ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি চাইলে এটা, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে পারবেন অবশ্যই, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে প্রেস করে নাম, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলে হয়ে যায়। ঠিক আছে, আমি আর ক্রিয়েট করে দেখাচ্ছি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে অ্যাপ্লাই করবেন, এখানে আপনাকে আরো কমা দিবে। আচ্ছা পরে দেখেন,
করে দেখাবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো নাকি এমনি চলবে? হ্যাঁ করবো মানে করে হ্যাঁ না আর কিছু না, নাম আইডি দিবেন, তারপর এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যখন প্রোমো কোডটা দিবেন, প্রোমো কোডে ওই যত টাকা বললো যে কম রাখবে অত টাকা এখান থেকে কমে যাবে। তারপর এখান থেকে কনফার্ম অর্ডারের মধ্যে প্রেস করে আপনি এখান থেকে আপনাকে ওই পেমেন্ট অপশনের মধ্যে দিয়ে যাবে, সেখানের মধ্যে ভিসা কার্ড মাস্টার কার্ডগুলো দিয়ে দিবেন, নাম্বার থেকে ওটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কনফার্ম করলে আপনার এখান থেকে এত টাকা কেটে নিবে। কিন্তু মেক শিওর যে আপনার এই পরিমাণ টাকা কিন্তু অন্তত থাকতে হবে, বা এই চাইতে বেশি থাকতে পারে, কারণ হচ্ছে ভ্যাট কেটে নেয়। ভ্যাট এটা কিন্তু শো করে না মেইনলি, হচ্ছে এটা হিডেন কস্ট বলে, অনেকগুলো বলি না আমরা হিডেন কস্ট থাকে, এরকম অনেকগুলো হিডেন কস্ট থাকতে পারে। সো মেক শিওর রাখবেন যে এখানে যদি আমি $158 যদি পে করি, আমার কার্ডে $200 এন্ডোর্স করা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি কনফার্ম করলে এটা কনফার্ম হয়ে যাবে। দেন এখান থেকে আমি ডোমেইন যখন নিব, ডোমেইনটা নেওয়ার পর আমার এখান থেকে আমি ওই ডোমেইনের অ্যাক্সেসটা পাবো। ওই ডোমেইনের অ্যাক্সেসটা পাওয়ার পর জাস্ট এখান থেকে সেটিংসে চলে আসবো আমার ওয়েবসাইটে। সেটিংসে আসার পর এখানে চলে যাব ডোমেইনে, কাস্টম ডোমেইনের মধ্যে প্রেস করব। কাস্টম ডোমেইন পাইছেন? নিচে চলে আসলাম, পাবলিশিং, এখানে আমার এখন তো কারেন্টলি এটা আছে। কাস্টম ডোমেইনের মধ্যে প্রেস করব, প্রেস করে জাস্ট এখানে ডোমেইনের নামটা লিখে দিব। যেহেতু ডোমেইনটা এখন আমার নেওয়া আছে, জাস্ট এখানে সেভের মধ্যে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। আর কোনো আমারই কাজ নেই। আমি ফুড ভিডিও অফিসিয়াল নিয়েছিলাম না, এখানে জাস্ট ফুড ভিডিও অফিসিয়াল লিখে দেন, সেভ করে দেন, হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? ওকে, আর কোনো কাজ নেই। তখন আপনার এখানে এখন যখন আপনি আবার রিফ্রেশ করবেন, তখন এখানে ফুড ভিডিও অফিসিয়াল এটা এটা থাকবে, ডট ব্লগ স্পট এটা চলে যাবে। এবং আমি যেহেতু .com নিছি না, .comটাও থাকবে, শুধু ডট ব্লগ স্পট এটা চলে যাবে। এবং এটা কিন্তু দরকার, কারণ হচ্ছে আপনি যদি এটা নিয়ে যদি আপনি র্যাঙ্কিং করতে পারবেন না, টাফ হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা হোস্টিং নিছিলাম না, হোস্টিংটাও সেম ওইখানের সাথে অ্যাড হয়ে যায়। আর আমাদের আর্টিকেলের হোস্টিংটা কিন্তু এত বেশি লাগে না। হোস্টিং, বুঝছেন বিষয়টা? হোস্টিং কাকে বলে? বুঝে নেই? হোস্টিং স্পেস আপনি কতটুকু স্পেস নিচ্ছেন। এখন হচ্ছে স্পেসটা মেনলি হচ্ছে আমাদের আর্টিকেলের ওয়েবসাইটে কিন্তু এতটা বেশি লাগে না। হোস্টিং কোথায় বেশি লাগে জানেন? ভারী হোস্টিং কোথায় লাগে? অ্যামাজনে লাগে। তারপর আরেকটা আছে, আমি অ্যামাজন তো সবাই চিনেন, আমি আরেকটা দেখাই। বোট, বোট কোম্পানি চিনেন? বোট, আপনারা জানেন না? না। এটা হচ্ছে বোট কোম্পানি। ওরা হচ্ছে মেইনলি বিভিন্ন ইলেকট্রনিকের ইয়াগুলো বিক্রি করে, ঠিক আছে? এখানে দেখেন, যেমন এই আমান গুপ্তা, উনি শার্টটা কিনিয়ে দেখেন কেউ? শার্টটা দেখা হয়েছে? শার্টটা ইন্ডিয়ার জাজুরি, আর এরা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুঝেন? এটা হচ্ছে মেইনলি ভারী ওয়েবসাইট। কেন ভারী ওয়েবসাইট বললাম? কারণ এখানে প্রোডাক্ট লিস্ট করা আছে, সেই প্রোডাক্ট সম্পর্কে আরো বিভিন্ন জিনিস দেওয়া আছে। দেখেন এগুলোতে স্পেস লাগছে না, কারণ এক একটা ইমেজ দেখেন কত হাই কোয়ালিটি। তো ইমেজ আমরা তো জানি যত হাই কোয়ালিটি হবে এটার ইয়াটা বাড়বে তত, জিবি বাড়ে না তত। তো এখানে দেখেন অনেকগুলো ইমেজ দেওয়া আছে, আবার অনেক জায়গায় ভিডিও পাবেন। তারপর এখানে কত দেখেন কয়েকভাবে অফার দেওয়া আছে। এটাতে 5% অফ পাবেন, এটাতে 7% অফ পাবেন, এটাতে এটা পাবেন। তারপর হচ্ছে এখানে আবার কুপন দেওয়া আছে। তারপর এখানে আবার কত 1 ইয়ার ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট, জিএসটি, এগুলো দেওয়া আছে। তারপর দেখেন কত সুন্দর করে ইয়াটা করছে। এটা প্রায় 1200 কোটি টাকার একটা ব্র্যান্ড মনে হয় সম্ভব, এই কোম্পানিটা 1200 কোটি টাকা। আর ওই সামনে যেটাকে দেখালাম উনি হচ্ছে সিএমও, চিফ মার্কেটিং অফিসার। এইগুলো হচ্ছে মেনে ভারী ওয়েবসাইট, এগুলোতে আমাদের ডোমেন হোস্টিং অনেক বেশি লাগে। বাট আমি যদি শুধু আর্টিকেল দেখি সেখানে কিন্তু সেটা কিন্তু যেহেতু টেক্সট ফরম্যাটে থাকে, সেখানে আমরা ভিডিও অ্যাড করলে আবার একটু ইয়া লাগে। আর ভিডিওটা তো আবার ওইখানে যাচ্ছে না, ভিডিওটা ইউটিউবের ভিডিও শুধুমাত্র শো করতেছে, তো ওইটার স্পেস এত লাগে না। আর ছবিও ট্রাই করবেন, কোয়ালিটি ব্যবহার করবেন, কিন্তু ছবিটা তারপরও একটু
মানে কম সাইজের ব্যবহার করা আর কি। তাহলে ওইটাতে দেখবেন আপনার এটার মধ্যে আপনি আমি এইখানে যেটুকু ইয়া করলাম এবং যে ডোমেইন হোস্টিংটা বাই করার কথা বলছি ওইটা দিয়ে আমি আরামসে একদম 10,000 আর্টিকেল আমি লিখতে পারবো। আমি অ্যাটলিস্ট ওখানে এটা প্রায় আমি 7 বছর কাটাতে পারবো, যেরকমটা আছে সেম সে কিছু লাগবে না। এখন বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইয়াতে, গুগল অ্যাডসেন্সে। কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার কিছু রুল আছে। আপনি যদি এখান থেকে আর্নিং করতে চান, এটা কিন্তু আর্নিং এর কিন্তু একটা ওয়ে। আমি এটা ফার্স্টে দেখা দিয়েছি এই কারণে যাতে আপনারা যাতে এটা নিয়ে কাজ করেন, সিরিয়াসলি কাজ করেন, নিজেদের একটা ওয়েবসাইট বানান, আর্টিকেল লেখা শুরু করেন। এখানে নিম্নত 30টা আর্টিকেল এখানে লিখতে হবে। আমি বলছি না যে আর্টিকেল আমি যেভাবে কপি করছি আপনার ওইভাবে কপি করেন। আপনার একটা নিশ থাকবে, যেটা আমি আমার প্রায় 5 ঘন্টার একটা কোর্সে বলছি অলরেডি। আপনার একটা নিশ থাকবে, এটা আপনার যারা আর্নিং করতে সিরিয়াস, যে আমরা হচ্ছে এটা শিখে একটা আর্নিং এর ওয়ে ওপেন করতে যাচ্ছি, ঠিক আছে, এটা ভালো। এটাকে কেউ অন্য নজরে দেখলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ হচ্ছে প্রত্যেকটা পার্সনে একটা আয়ের উপর ডিপেন্ডেন্ট থাকা বোকামি। যদি ওই আয়টা যদি বন্ধ হয়ে যায় পরবর্তী থেকে না খেয়ে থাকবেন। যেমন প্যান্ডামিকের সময় অনেকের এরকম হয়েছে, অনেকের হয়েছে। আমার একটা ফ্রেন্ডের ইয়া বলছিল যে ওনার পাশের ঘরের যিনি ছিল ওনারা অনেক মানে যিনি জব করে উনি অনেক ভালো একটা জব করতেছে, প্যান্ডামিকে ওনার জব চলে গেছে বলতে মানে ব্যর্থ হতে পারতেছে না কারফিউর জন্য। এখন আয় সঞ্চয় বলে আর কিছু ছিল না। পরবর্তীতে দেখা গেছে যে না খায় মানুষ আর কয়দিন থাকে, একটা ছোট বাচ্চাও ছিল, ফ্যামিলির বড়রা তো তারপরও 2-3 দিন না খায় থাকতে পারছে। পরবর্তী বাচ্চাটার কান্না দেখে অনেক ইয়াটা কি করছে, আমার ফ্রেন্ডের বাবার কাছে আসছে যে ভাই যদি কিছু ইয়া দিতে। তাহলে বুঝে দেখেন একটা মানুষ এত ভালো একটা ফ্যামিলির মানুষ কখন আরেকটা মানুষের কাছে চাইতে আসে, বিষয়টা বুঝতে পারছি। তাহলে উনি কোন সিচুয়েশনে চলে গেছে, এটা শুধু ওনার একলার কাহিনী না, এটা অনেকের জীবনে ঘটছে প্যান্ডামিকের সময়। প্যান্ডামিক অনেক কিছু শেখাই গেছে আমাদের। তো ওই জায়গাটা হচ্ছে আপনার যদি আরো একটা ওয়ে থাকে আমি এটা বেটার মনে করি। আর এটা হচ্ছে আপনি তো আপনার নলেজ শেয়ার করতেছেন, অন্য কিছু দ্বারা করতেছেন, আপনার নিজেরও নলেজ বাড়তেছে, আরেকজনকে শেয়ার করতেছেন, সেটা থ্রুতে প্রফিট আর্ন করলে এটা কোনো অন্য কিছু না, খারাপ কিছু না, সেটা ভালো হয়। তো ট্রাই করবে নিজেদের যদি একটা ইয়া করা থাকে, এরকম একটা ওয়েবসাইট বানাই ফেলবেন, যেটা আমি শিখাই দিয়েছি অলরেডি। বানাই ডোমেইন হোস্টিং এখন পারচেজ করার দরকার নেই, যদি সামর্থ্য থাকে করলে করতে পারেন, কিন্তু এখন দরকার নেই। আগে আর্টিকেল লিখেন, ধুমায় আর্টিকেল লিখেন, যতগুলো আর্টিকেল লিখতে পারেন। আর্টিকেল এখানে আপনাদের গোল থাকতে হবে অ্যাটলিস্ট আমি 100টা আর্টিকেল লিখব, এবং একটা আর্টিকেল লিখতে কিন্তু 4 ঘন্টা লাগে। বুঝতে পারছি, কারণ ওই আর্টিকেলটা সম্পর্কে আগে ভালো করে জ্ঞান অর্জন করে নেবেন, যত আর্টিকেল অনলাইনে আছে সবগুলো পড়ে নেবেন, তারপর নিজের মতো করে ইউনিক আর্টিকেল বানাবেন, আবার কপি করতে যাই না। কারণ হচ্ছে কপি চেকার আছে এখানে, দেখবেন আমি দেখাই। যখন আমি কপি চেকার আছে এখানে, যখন আমি আর্টিকেলটা পাবলিশ করছি, এই আর্টিকেলটা যে মানে অ্যাপ্রোপ্রিয়েট বা গুগল এটা র্যাঙ্ক করবে, কারণ গুগল র্যাঙ্ক না করলে মানুষ এটা তো পড়তে পারবে না। এটা যে অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা যে গুগল র্যাঙ্ক করবে, মানুষ যেটা পড়বে, এটা আমি কিভাবে বুঝলাম? এটা বোঝার জন্য মেইনলি হচ্ছে আমাকে কি করতে হবে জানেন? আর্টিকেল, এটা আমি প্রত্যেকটা ওয়েবসাইট আমি যতগুলো আর্টিকেল লিখছি এ পর্যন্ত সবগুলো এরকম করে করে পাবলিশ করতে হয়েছে। আর্টিকেল চেকার বা স্পিনার বলা হয়, স্মল এসইও টুলস। একটা ইয়া বলি, ওয়েবসাইট বলি, স্মল এসইও টুলস। এই ওয়েবসাইটটা কিন্তু মানে অনলাইনে কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে। এটা একটু ছবি তুলে রাখেন, না হয় নোট করে রাখেন এই ওয়েবসাইটটা। এটা প্রচুর কাজের ওয়েবসাইট, স্মল এসইও টুলস। এসইও করার জন্য কিন্তু এটা প্রচুর কাজে লাগে। ক্লাসে এসে যান, ক্লাসে এসে যান।
আচ্ছা খেয়াল করেন, লেখা হয়েছে। এখন স্মল এসইও টুলস এর মধ্যে আমরা অনেকগুলো টুলস পাবো। কথা বলবেন না কিন্তু, আমি ক্লাসে বসাইছি কথা বলার জন্য, আমি ক্লাস করাচ্ছি ইনশাআল্লাহ। এখন একটু খেয়াল করেন, এখানে আমরা অনেকগুলো টুল পাবো। এই প্রত্যেকটা টুল কিন্তু আমাদের কিন্তু অনেক কাজে লাগে। যেমন ফ্রি গ্রামার চেকার, আমি এটার থ্রুতে কিন্তু আমার যে আর্টিকেলটা লিখছি সেই আর্টিকেলটা লেখার আগে আমি গ্রামার চেক করতে পারি। এখন আমি নিজে ম্যানুয়ালি গ্রামার চেক করতে বসি, আমার এটা যেহেতু ধরেন প্রায় কত ওয়ার্ডে, 1000 ওয়ার্ডের হতে পারে, তো 1000 ওয়ার্ডের ওটা চেকিং করতে গেলে আমার গ্রামার এতটা বেশি আমি ইয়া করতে পারবো না, ঠিক আছে। তারপর আবার ওয়ার্ড কাউন্টার পাচ্ছি, আমি এখানে কত ওয়ার্ডে লিখছি সেটা আমি কাউন্ট করতে পারবো। যেমন আমি দেখাই, একটা একটা করে দেখাই, এগুলো প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন এবং আমাকে জানাবেন, রেজাল্টগুলো আমাকে একটু দেখাবেন। রাইট বাটন প্রেস করলাম, নিউ ট্যাবের মধ্যে নিলাম, আসছে। এখন এখানে একটা খালি বক্স পাচ্ছি না, এটার মধ্যে আমার যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা এখানে পাবলিশ করার আগে, আমি কিন্তু পাবলিশ তো করে ফেলছি, পাবলিশ করার আগে করবেন এটা। এটা পুরোটাকে আমি এখান থেকে কপি করলাম, পাবলিশ করার আগে পুরোটাকে কপি করবেন। কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে পুরো আর্টিকেলটা আসছে। এখন আমি এখানে জাস্ট কি করব, এটার মধ্যে ওয়ার্ড কাউন্ট ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটার মধ্যে প্রেস করে এখন একটু প্রসেস করবে, প্রসেস করে আপনাকে বলে দিবে যে কয়টা ওয়ার্ড আসে। দেখেন কয়টা ওয়ার্ড, তারপর হচ্ছে টোটাল স্পেস সহ কয়টা, স্পেস ছাড়া কয়টা দেখা দিচ্ছে। তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন আপনার কত ওয়ার্ডে আর্টিকেলটা হয়েছে। একেবারে ইজিলি না, নাহলে ম্যানুয়ালি গুনতে পারতেন জীবনেও, পসিবল হতো? পসিবল না। আর ট্রাই করবেন যে যতগুলো আর্টিকেল দেখেন প্রত্যেকটা আর্টিকেল কিন্তু অ্যাটলিস্ট কত 2000 সামথিং হতে হবে, অ্যাটলিস্ট 2000 সামথিং। রিজনটা হচ্ছে মেইনলি আপনি যদি গুগলে র্যাঙ্কিং পেতে চান, আপনি এরকমটা না যে আপনি যে টপিকের উপর আর্টিকেল লিখছেন সেই টপিকের উপর ফার্স্ট টাইম আপনি লিখছেন দুনিয়াতে, এরকমটা তো না, আরো মানুষ লিখে রাখছে। এখন তারা যদি 1000 ওয়ার্ডে আর্টিকেল লিখে, আপনি যদি 500 ওয়ার্ডে আর্টিকেল লিখেন, ভ্যালুয়েবল কারটা যে 1000 লিখছে তারটা, তাহলে গুগল কাকে র্যাঙ্ক করাবে? 1000 যে যে বেশি ভ্যালু দিছে, যে বেশি ইনফরমেশন দিছে, যে বেশি এডুকেট করছে তাকে তো র্যাঙ্কিং করাবে, আপনাকে র্যাঙ্কিং করাবে না। তো আপনাকে ট্রাই করতে হবে, সে যদি 1000 লিখে থাকে আপনাকে অ্যাটলিস্ট তার চাইতে 200 কি 300 ওয়ার্ড বেশি লিখতে হবে, তাহলে আপনাকে র্যাঙ্কিং করাবে। বিষয়টা বুঝতে পারছি? র্যাঙ্কিং এর একটা টোটাল মানে অর্গানিক ফ্যাক্টর হচ্ছে এটা। টেকনিক্যাল তো অনেক ফ্যাক্টর আছে, এগুলোতে আমি আস্তে আস্তে বলবো, কিন্তু একটা অর্গানিক ফ্যাক্টর হচ্ছে এটা। আপনি যত বেশি ইনফরমেশন দিতে পারবেন আদার্স যারা লিখছে তাদের থেকে, তাহলে আপনার র্যাঙ্কিংটা আসবে। তো এইভাবে ট্রাই করবেন, আর্টিকেল লেখার আগে ওয়ার্ডগুলো একটু চেক করে ফেলেন। আমরা চেক করলাম, আর দেখেন এখানে আরো বেশি, আরো অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে। যেমন সিম্বল কয়টা ইউজ করছি, সেন্টেন্স কয়টা ইউজ করছি, কয় মিনিট লাগবে পড়তে। হ্যাঁ হ্যাঁ এটা তো বই না, বইয়ের মধ্যে মনে করেন আপনি একটা যদি একটা এমনি বই লেখেন, সেই বইটাতে আপনি যত ইয়া করতে পারেন, কমাতে পারেন। আপনি 2000 পেজের একটা বই আপনি যদি 100 পেজের মধ্যে কথাটা আনতে পারেন তাহলে সেটা ঠিক আছে। বাট এটা তো অনলাইন, এখানে আপনি যত ইনফরমেশন দিতে পারবেন তত বেটার, এবং কথাটাকে যত ব্রডলি এক্সপ্লেন করতে পারবেন তত বেটার। হ্যাঁ, এক্সপ্লেন করার তো মনে করেন একটা লিমিটেশন আছে, আপনি তো একটা কাহিনীকে 2 মিনিটে, একটা কাহিনীকে 14 মিনিটে বানাতে পারবেন না। বিষয়টা বুঝে নেই, ওটা রেলেভেন্ট হতে হবে, ওটা আপনি আপনার মতো করে বুঝবেন আর কি। যেমন দেখেন আমার এটা পড়তে কত মিনিট লাগবে, 7 মিনিট লাগবে, এটা বলেও দিচ্ছি। সো এখান থেকে আমরা এটা করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আবার আরেকটা অপশন আছে আমাদের, চেক গ্রামার। এখন আমি চেক গ্রামার মধ্যে প্রেস করি, দেখেন আমার গ্রামার চেক করে দিই। আচ্ছা গ্রামারতে নিয়ে গেছে, সমস্যা নেই, তাহলে এটা আমি ব্যাক করি বা এখানে চলে আসি। এখানে আমাদের ফ্রি গ্রামার চেকার আমি পাচ্ছি না, এটার মধ্যে প্রেস করি। আর্টিকেল রাইটিং এর জন্য কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু খুব কাজে, খেয়াল রাখবেন।
এখন আমি এখানে আমার ইয়াটা যেটা ছিল এটা আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন এখান থেকে চেক গ্রামার এটার মধ্যে প্রেস করব, গ্রামার চেক করছে, দেখেন রেজাল্ট কি দিছে, 3 গ্রামার মিস্টেক, স্পেলিং মিস্টেক 5টা। এবার বলেন কেউ যদি আপনার পড়তে আসে আর যদি আপনি 5টা মিস্টেক করে বসে থাকেন তাহলে কিভাবে হবে? আমারটা তো তারপরে মিস্টেক অনেক কম আছে, অনেকের তো আরো বেশি হয়। ঠিক আছে, তো এখন আমি মিস্টেকগুলো সলভ করব কিভাবে বলি। এখানে আমার এই কালার দেওয়া আছে গ্রামার মিস্টেক, তাহলে এটা হচ্ছে গ্রামার মিস্টেক, এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর অরিজিনাল ওয়ার্ড হচ্ছে এটা, আমাকে সাজেস্ট করছে যে এটা দেওয়ার জন্য, তাহলে আমি এটার মধ্যে প্রেস করব, ঠিক হয়ে গেছে। এবার স্পেলিং মিস্টেক আসে, এখন আমাকে গ্রামার মিস্টেক আরো 2টা বলতেছে, কোথায় কোথায় আছে, এটাতে একটা ক্লিক করেন, এখানে আমাকে সাজেশন দিচ্ছে, এটার মধ্যে ক্লিক করেন, মিস্টেক শেষ। এবার এটা ওকে, তারপর আমাকে বলছে স্পেলিং মিস্টেক, রেড কালার দেওয়া আছে, প্রেস করেন, সাজেশন দিচ্ছে, নেন, ওকে। তারপর আবার আসুন, এই দেখেন এখানে প্লিজ প্রেস করেন, সাজেশন দিচ্ছে, আমি এটা দিলাম, তারপর আরো কয়টা গেছে, আরো 3টা আছে। এভাবে করে প্রত্যেকটা আর্টিকেল পাবলিশ করার আগে এভাবে করে গ্রামার মিস্টেক ঠিক করে ফেলবেন, স্পেলিং মিস্টেক ঠিক করে ফেলবেন। এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যদি আপনার যদি গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যদি বেশি থাকে তাহলে কিন্তু সেটা র্যাঙ্ক করবে না। বুঝতে পারছি বিষয়টা? কারণ হচ্ছে গুগল কিন্তু আপনার থেকে অনেক বেশি স্মার্ট, প্রচুর স্মার্ট। যেমন দেখেন না, আপনি এটা ধরতে পারেন না কিন্তু গুগল ধরে ফেলছে, ও ধরে ফেলছে। তাহলে এইভাবে ট্রাই করবেন, নিজের যতগুলো স্পেলিং মিস্টেক গ্রামার মিস্টেক থাকবে সেগুলো সলভ করে ফেলবেন। এবং এটা আছে, এটা দিলাম, ওকে। তাহলে এখন আমার পুরোটা কমপ্লিট, গ্রামার মিস্টেকও 0, স্পেলিং মিস্টেকও 0। এখন আমি ইজিলি কি করতে পারবো, এটাকে পাবলিশ করতে পারবো। এখন এখান থেকে এটা পুরোটাকে কপি করেন, পুরোটাকে কপি করে এখন যাই ওটাকে আর্টিকেলটা লিখে পাবলিশ করেন। বুঝাতে পারছি? এটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। থার্ড আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আপনি ধরেন একটা আর্টিকেল লিখছেন একটা টপিকের উপর, সেটার উপর আরো 100 জন লিখে রাখছে, এখন তারা যে লাইনগুলো ইউজ করছে, তারা যে ওয়ার্ডগুলো ইউজ করছে, আপনি কি একই ওয়ার্ড ইউজ করছেন? তাহলে কপি হয়ে গেল না? এখন একটা আমার বিষয়টা বুঝবেন, একই লেখা 2 জন লিখছে বা 3 জন লিখছে, এখন গুগল কাকে র্যাঙ্ক করবে? গুগল তো নিজে কনফিউশন হয়ে যাবে, কপি হয়ে গেছে না বিষয়টা। তাহলে র্যাঙ্কিং আসাটা অনেক টাফ, আপনাকে ইউনিক করতে হবে। তো ইউনিকটা হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, এখানে একটা অপশন পাবেন প্লাগরিজম চেকার। কি চেকার? প্লাগরিজম চেকার। রাইট বাটন প্রেস করে ওপেন নিউ ট্যাবের মধ্যে যান, এখানে আমি এটার মধ্যে আসলাম, আসার পরে এখন এখানে আমাকে বলবে প্লাগরিজম চেকার, এটার মধ্যে এখন ওই যে লেখাগুলো ইয়া করলাম, আমি এটা একটু নিয়ে নিই, এটা পুরোটাকে আমি এখানে কপি করি, ওকে। আসে কপি করলাম, প্লাগরিজম চেকারে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর চলে আসছে, এখন চেক প্লাগরিজম পাচ্ছি, প্রেস করেন, ও নো, কি বলছে, ফ্রি ভার্সন নট সাপোর্ট 1000 ওয়ার্ড, আচ্ছা বেশি ওয়ার্ড 1000 হয়েছে, তো এটা আমার এখানে দেখেন কি বলছে, ওয়ার্ড লিমিট 1000 হবে, এখন আমি তো 1300 দিয়ে দিচ্ছি, তাহলে আমাকে নিচেরটা থেকে কিছু কমাতে হবে, সেটা আমি দরকার আবার পরবর্তীতে দিব, মানে আমি একটু কমাই দিলাম, তারপর মানে আরো কমাতে হবে, এখন দেখেন এখন কত আসছে, 902, তাহলে এখন এটা নিবে, তাহলে এখন আমি এখানে এসে এবার এটাকে চেক প্লাগরিজমের মধ্যে প্রেস করব, এখন আমাকে বলছে আই এম নট রোবট, এটা প্রুফ দিতে দিতে যে আমি মানুষ, আমার জীবন শেষ হয়ে গেছে, অনেকবার প্রুফ দিতে হয়েছে। এখন এটা ডিটেক্ট করতেছে, আপনাকে রেজাল্ট দিয়ে দিবে।
হ্যাঁ, সময় তো নিবে, প্রায় 1000 ওয়ার্ড না। বিরানব্বই পার্সেন্ট ডিটেক্ট করে ফেলছে। না, বেড়ে গেছে। এবার দেখেন প্লাগরিজম চেকার কতটুকু ইউনিক লিখছেন, কতটুকু কপি করছেন। 94% কি করছেন, চোরামি করে লিখছেন, খালি আরেকজন থেকে কপি মেরে লিখে দিচ্ছেন। আর 6% তারপর নিজে থেকে ইউনিক কিছু একটা লেখা হয়েছে। বুঝতে পারছে বিষয়টা? এখন বুঝে দেখেন ও কতটুকু স্মার্ট যে আপনার সমস্ত কিছু ডিটেক্ট করে ফেলছে, এবং আপনি কোথায় কোথা থেকে নিচ্ছেন সেগুলো এখানে দিয়ে দিচ্ছে, কোন কোন লাইন কোন কোন ওয়েবসাইট থেকে কপি করছেন সবগুলো দিয়ে দিচ্ছে। যেমন দেখেন এখান থেকে 2% প্লাগরিজম, 13টা ওয়ার্ড সিমিলার মিলছে, 85টা ওয়ার্ড মিলছে, এটা মিলছে, এটা মিলছে, সবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। প্লাস হচ্ছে এখানে আপনাকে দিয়ে দিচ্ছে যে এইটুকু এরিয়া আপনি কপি করছেন, এইটুকু এরিয়া কপি করছেন, এইটুকু এরিয়া কপি করছেন, এইচ অফ এভরিথিং আপনাকে দিয়ে দিবে। এবং এই 94% প্লাগরিজম যদি থাকে এসইওর ক্ষেত্রে এটা কখনো র্যাঙ্কিং এ আসে না, কখনো আসবে না। আপনার ইউনিক থাকতে হবে 94, 6% কপি থাকলে তারপরও ও র্যাঙ্কিং এ নিবে। কিন্তু যদি ইউনিক থাকে 4%, কপি যদি থাকে 94%, তাহলে র্যাঙ্কিং এ আসা ইম্পসিবল। বুঝতে পারছি বিষয়টা? সো মেক শিওর করবেন যখনই কোনো কন্টেন্ট লিখছেন, বাংলা লিখেন, ইংলিশ লিখেন, যেটাই লিখেন না কেন, আগে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো সলভ করে ফেলবেন, ওয়ার্ড কাউন্ট করে ফেলবেন যে কয়টা ওয়ার্ড লেখা হয়েছে, প্লাগরিজম চেক করবেন, এবং প্লাগরিজমে যাতে ইউনিক যাতে 94 এবং 6% যাতে কপি থাকুক বা 4% কপি থাকুক, নো প্রবলেম। তখন আপনি এটা পাবলিশ করবেন, না হয় পাবলিশ করে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে, না এটা র্যাঙ্কিং আসবে, না এটা গুগল অ্যাপ্রুভ করবে, না সেখান থেকে আপনার কোনো বেনিফিট হবে। প্রোডাক্ট সেল হওয়ার তো আমি অনেক দূরের কথা, এটা র্যাঙ্কিং এ আসবে না। সেটা বুঝতে পারছি এখন। হ্যাঁ, বাংলাও চেক করা যায়। হ্যাঁ, বাংলাতে একটু ডিটেইল একটু কম করতে পারে, কারণ এটা ইংলিশের জন্য বেশি মানে ইয়া তৈরি করা হয়েছে, বাংলাতে একটু কম ডিটেইল করতে পারে, কিন্তু তারপর করতে পারে, করতে পারে না যে এরকমটা না, তারপর অনেকাংশে করতে পারে। এটাই আর কি। এখন বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাকে, তাহলে আপনারা ওয়েবসাইট তো ক্রিয়েট করা হয়েছে বলে, ওয়েবসাইট ক্রিয়েট করা হলে আমাকে সবাই একটা করে আর্টিকেল লিখে দিবেন। আর্টিকেলটা নেক্সট ক্লাসে আমাকে লিংক পাঠাবেন, আপনাদের গ্রুপে আমাকে লিংক পাঠাবেন। আমি, আপনারা কয়জন আছেন, 2 4 5, 5 জনের লিংক, প্রত্যেকটা আর্টিকেল আমি চেক করবো, গ্রামাটিক্যাল প্লাগরিজম চেক করবো। হ্যাঁ, পাবলিশ করে ফেলবেন, পাবলিশ করে ওই লিংকটা আমাকে পাঠাবেন। কপি পেস্ট করিয়েন না, নিজে থেকে নতুন একটা লিখুন, ওটার জন্য দরকার একটু সময় দেন। সময় যাবে, আপনি যদি একেবারে মানে সময় দেওয়া ছাড়া পারেন। হ্যাঁ, আমি কি, কপি হবে না বলতে আপনাকে ইউনিক বানাতে হবে, 4 ঘন্টা সময় লাগে আমি কেন বললাম। আমি বলি, একটা টপিকের উপর দুনিয়াতে আপনি অনেকগুলো বই পাবেন, কিন্তু কোনো বই কোনো বইয়ের সাথে আপনি মিল পাবেন না। বিষয়টা বুঝতে পারছি? ধরেন মা টপিকের উপর কিন্তু দুনিয়াতে হাজার বই আছে, কিন্তু এক একটা মা, এক একটা বই কিন্তু মাকে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস লেখা আছে। সেটা বুঝতে পারছি? যেমন এই একটা বই আমি পড়তে চাই, এই দেখেন, মাকে খুশি করার 150টা উপায়, এটা একটা বই আছে মাকে নিয়ে, আরো হাজার বই আছে, কোনোটা কোনোটার সাথে কন্টেন্ট মিলে না। আপনাকে আপনার মতো ইউনিক বের করতে হবে। এই জন্য তো বললাম একটা আর্টিকেল, 2টা আর্টিকেল লিখতে আপনার 8 ঘন্টা সময় চলে যাবে সারাদিন। তো এটা তো আর এমনি এমনি যাবে না, রিসার্চ করতে লাগবে, ওটাকে দেখতে হবে, লিখার পর আবার গ্রামাটিক্যাল মিস্টেকগুলো সলভ করতে হবে, তারপর আবার প্লাগরিজম থাকলে ওইগুলোকে আবার সলভ করতে হবে। যেমন প্লাগরিজম আপনি এখানে ধরা খাইছে তো, এই এই প্লাগরিজমটা এটা ধরছো তো, আপনাকে ট্রাই করতে হবে এই এই কথাটার জায়গায় অন্য একটা কথা রাখার জন্য,
এখন ওটা আপনাকে থিঙ্কিং করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ হবে, ঠিক আছে? তো এটা সময় লাগবে। সময় যদি বলেন যে আমি কিছু সময় দিব না, তাহলে কিভাবে হবে? পড়ালেখা করতে তো আপনার সময় দিতে হয়, ঠিক আছে না? আমরা সার্টিফিকেটটা তো আর এমনি এমনি দিয়ে দেয় না, অনেক সময় দিতে হয় না আমাদেরকে, অনেক পরিশ্রম করতে হয় না, তারপরে তো সার্টিফিকেট একটা পাই। তো এটা তো সময় দিয়ে দিতে হবে। তাহলে ঠিক আছে, আমাকে সবাই নেক্সট ক্লাসে একটা করে আর্টিকেল লিখে দেবেন, ইউনিক আর্টিকেল। আমি এখানে প্লাগরিজম চেক করব, তারপর ওয়ার্ড কাউন্ট চেক করব, এবং ট্রাই করবেন অ্যাটলিস্ট 1000 ওয়ার্ডের লেখার জন্য, এবং আমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা হোমওয়ার্ক করবেন প্লিজ। আমার হচ্ছে আপনাদের, হ্যাঁ আজকে এটা কোথায় আমাকে গ্রুপে দিছেন? আপনি দিছেন, আমি দেখছি আপনারটা দেখছি। আর বাকিরা